অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস একজন অসাধারণ নেতা ছিলেন। তুমি কি ভাবতে পারো যে জিনিসগুলো তিনি নিজের 50 বছরের জীবনে শিখেছিলেন, সেই জিনিসগুলো তুমি কি মাত্র 15 মিনিটে শিখতে পারবে? আর এর উত্তর হলো হ্যাঁ, তা সম্ভব। কারণ স্টিভ জবস একবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি ভাষণ দিয়েছিলেন, আর সেখানে তিনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো 15 মিনিটে শেয়ার করেছিলেন 3টি গল্পের মাধ্যমে। তোমাদের মধ্যে কতজন স্টিভ জবসের স্ট্যানফোর্ড স্পিচ শুনেছ? আর আমার জানা মতে বেশিরভাগ মানুষই শুনেননি, আর তাদের অনেকেই শুনেননি শুধুমাত্র এই জন্য যে এই স্পিচটা ইংরেজি ভাষায়। সন্দীপ মহেশ্বরী স্যারও এই স্পিচটিকে প্রতিটি মানুষের জন্য অন্তত গুরুত্বপূর্ণ এবং সুপারিশ করেছেন। আমি আবারও জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কতজন স্টিভ জবসের এই স্ট্যানফোর্ড স্পিচ দেখেছ? স্টিভ জবস, যিনি অ্যাপেলের প্রতিষ্ঠাতা ছিলেন, তার সেই বিখ্যাত স্ট্যানফোর্ডের ভাষণ ছিল মাত্র 20 মিনিটের। যদি তুমি এখনো না দেখে থাকো, আমি দৃঢ়ভাবে সুপারিশ করব অবশ্যই একবার দেখে নিও। যাই হোক, সেই স্পিচে তিনি অনেক কিছু বলেছিলেন, আর প্রতিটি কথাই অসাধারণ। আজকের এই কথাগুলো সবই স্টিভ জবসের। আমি শুধু সেগুলোকে কণ্ঠ দিচ্ছি বাংলায়, খুব সহজ ভাষায়, যাতে কেউ শুধুমাত্র ভাষার বাধার কারণে পৃথিবীর অন্যতম সেরা এই স্পিচ শুনতে না বঞ্চিত হয়। তাহলে মনকে সব চিন্তা থেকে মুক্ত করে দাও, বাইরের অপ্রয়োজনীয় ভাবনা থেকে মুক্ত হও, কারণ আজ তুমি এমন কিছু শুনতে চলেছ যা তোমার জীবনে এক বিস্ফোরক পরিবর্তন আনতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজ পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তোমাদের সঙ্গে থাকতে পারা আমার কাছে সম্মানের। আমি একটা সত্য কথা বলি, আমি কখনো কোনো কলেজ থেকে পাশ করিনি, আর আজ এই প্রথমবার আমি কোনো কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের এতটা কাছাকাছি এসেছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাবো, বেশি না, শুধু 3টি গল্প। প্রথম গল্প ডটস কানেক্ট করার বিষয়ে। রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র 6 মাস পর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আরও প্রায় 18 মাস আমি ওখানে যাওয়া আসা করতাম। তাহলে প্রশ্ন এখানে আসে, আমি কলেজ কেন ছেড়ে দিলাম? আসলে এর শুরু হয়েছিল আমার জন্মেরও আগে। আমাকে জন্ম দেওয়া আমার মা ছিলেন এক তরুণী অবিবাহিত গ্রাজুয়েট ছাত্রী। তিনি চাইতেন আমাকে কেউ দত্তক নিক, তবে শর্ত ছিল যারা আমাকে দত্তক নেবেন তারা অবশ্যই কলেজ গ্রাজুয়েট হতে হবে। সব ঠিকঠাক ছিল। একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার কথা ছিল, কিন্তু আমি জন্মানোর পর শেষ মুহূর্তে তারা হঠাৎ মন পাল্টালেন। তারা বললেন তারা তো আসলে একটি কন্যা সন্তান চায়। ফলে মাঝরাতে আমার ভবিষ্যৎ বাবা মাকে ফোন করা হলো। তারা অপেক্ষমান তালিকায় ছিলেন। তাদের বলা হলো, আমাদের কাছে একটি পুত্র সন্তান আছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কিন্তু পরে যখন আমার জন্মদাত্রী মা জানলেন যে আমার দত্তক বাবা মা কলেজ গ্রাজুয়েট নন, আর বাবা তো হাই স্কুলও পাশ করেননি, তখন তিনি চূড়ান্ত দত্তক কাগজে সই করতে অস্বীকার করলেন। কয়েক মাস পরে সমাধান হলো। আমার বাবা মা তাকে প্রতিশ্রুতি দিলেন, আমরা অবশ্যই ওকে কলেজে পড়াবো। এই প্রতিশ্রুতির পরে তিনি রাজি হলেন, আর আমাকেও আনুষ্ঠানিকভাবে দত্তক নেওয়া হলো। এইভাবে আমার জীবনের শুরু হলো। 17 বছর পরে আমি কলেজে ভর্তি হলাম, কিন্তু ভুল করে আমি এমন একটি ব্যয়বহুল কলেজ বেছে নিলাম যেটার খরচ আমার কর্মজীবী বাবা মায়ের সাধ্যের বাইরে ছিল। তাদের সারা জীবনের সঞ্চয় আমার পড়াশোনার খরচে শেষ হতে লাগলো। 6 মাসের মধ্যে আমি বুঝলাম এই পড়াশোনার আসলে আমার জীবনে কোনো মূল্য নেই। আমার কোনো ধারণা ছিল না কিভাবে এই কলেজ আমাকে আমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। তবুও আমি আমার বাবা মায়ের জীবনভর সঞ্চয় নষ্ট করছিলাম। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি কলেজ ছেড়ে দেব, আর ভেবেছিলাম যাই হবে ভালোই হবে। সেই মুহূর্তে একটা ভীষণ ভয়ঙ্কর মনে হয়েছিল, কিন্তু আজ পেছনে তাকালে আমি বলতে পারি
এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল, কারণ কলেজ ছাড়ার পর আমি আর কোনো বাধ্যতামূলক ক্লাসে যাইনি। শুধু সেই সব ক্লাস করতাম যেগুলো আমার ভালো লাগতো, যেগুলোতে আমার সত্যিকারের আগ্রহ ছিল। এগুলো করা সহজ ছিল না, কারণ থাকার জন্য আমার কোনো ঘর ছিল না। বন্ধুদের রুমে মেঝেতে শুয়ে থাকতাম। কোকা কোলার বোতল ফেরত দিয়ে যে কয়েকটা পয়সা পেতাম তাই দিয়ে খাবার কিনতাম। প্রতি রবিবার আমি 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম, শুধু যেন সপ্তাহে অন্তত একদিন পেট ভরে খেতে পারি। সেই সময়গুলো আমার কাছে দারুণ মনে হতো। এখন আমি বলি কেন কলেজ ছাড়াটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। কারণ তখন রিড কলেজ ছিল ক্যালিগ্রাফি শেখার জন্য আমেরিকার সেরা জায়গাগুলোর একটি। পুরো কলেজ ক্যাম্পাসে প্রতিটি পোস্টার, প্রতিটি লেভেল অন্তত সুন্দর হাতের ক্যালিগ্রাফিতে লেখা থাকতো। আর যেহেতু আমি পড়াশোনা ছেড়েছিলাম, তাই আমার নিয়মিত বাধ্যতামূলক ক্লাস করার প্রয়োজন ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ক্যালিগ্রাফির ক্লাস করব এবং ভালোভাবে শিখব। তখন আমি শেরিফ ও সান শেরিফ টাইপফেসের সম্পর্কে শিখলাম। অক্ষরগুলোর মাঝখানে কিভাবে স্পেস রাখা যায় আর কিভাবে একটি সুন্দর টাইপোগ্রাফি সত্যিই ভালো হয়, এসব আমি শিখেছিলাম। সব কিছু ছিল ভীষণ সুন্দর, ঐতিহাসিক আর এতটাই শিল্প সমৃদ্ধ যে বিজ্ঞানের মাধ্যমে একে ধরা অসম্ভব ছিল। আর সবকিছু আমাকে ভীষণভাবে আকৃষ্ট করত। সেই সময় আমার কোনো ধারণাই ছিল না যে জীবনে এগুলো কোনো কাজে লাগবে। কিন্তু 10 বছর পরে যখন আমার প্রথম ম্যাকিনটশ কম্পিউটার বানিয়েছিলাম, তখন আমি সেগুলোকে ম্যাকের ডিজাইনে বসালাম। আর সেটাই হয়ে গেল বিশ্বের প্রথম কম্পিউটার, যাতে ছিল এত সুন্দর টাইপোগ্রাফি। যদি আমি কলেজে শুধুমাত্র ক্যালিগ্রাফির ক্লাস না করতাম, তাহলে ম্যাকে এখনো মাল্টিপল টাইপফেস বা প্রফেশনালি স্পেসড ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের নকল করেছে, তাই দুনিয়ার কোনো পার্সোনাল কম্পিউটারেই এগুলো থাকতো না। যখন আমি কলেজে ছিলাম, তখন ভবিষ্যতের দিকে তাকিয়ে এসব ডটস কানেক্ট করা অসম্ভব ছিল। কিন্তু 10 বছর পরে পেছনে তাকালে সব একদম পরিষ্কার দেখা যায়। আপনি কেবল পেছনে তাকিয়ে ডটসগুলোকে যুক্ত করতে পারেন। তাই আপনাকে বিশ্বাস করতে হবে যে এখন যা ঘটছে তা একদিন ভবিষ্যতের সাথে জুড়ে যাবে। আপনাকে অবশ্যই কোনো না কোনো কিছুর উপর ভরসা রাখতে হবে। আপনার গড ফিলিং, ভাগ্য, জীবন বা কর্ম, কিছু একটা তো হবেই। কারণ বিশ্বাস রাখাটা যে ডটস একদিন জুড়ে যাবে, এটাই আপনাকে আপনার মনের কথা শুনতে সাহস দেবে। তাহলে আমার প্রথম গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা এটাই, যা কিছু ঘটছে সবই ভালো কিছুর জন্য ঘটছে। এখন আপনি যা করছেন সেটা একদিন না একদিন অবশ্যই আপনার কাজে লাগবে। শুধু নিজের উপর ভরসা রেখে কাজ চালিয়ে যান। আমার দ্বিতীয় গল্প, ভালোবাসা ও হারানোর বিষয়ে। আমি খুব ভাগ্যবান ছিলাম, কারণ আমি যেটা ভালোবাসতাম সেটা খুব অল্প বয়সেই খুঁজে পেয়েছিলাম। আমি আর ওজ একসাথে আমার বাবার গ্যারেজে থেকে অ্যাপেলের শুরু করেছিলাম। যখন আমার বয়স 20, আমরা খুব পরিশ্রম করেছিলাম। 10 বছরের মধ্যে অ্যাপেল 2 জন থেকে বেড়ে 4000 কর্মী আর $2 বিলিয়ন কোম্পানি হয়ে উঠেছিল। 1 বছর আগে আমার ম্যাকিনটশ বাজারে এনেছিলাম, আর আমি 30 বছরের হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। আপনারা হয়তো ভাবছেন নিজের তৈরি কোম্পানি থেকে কিভাবে আমাকে বের করে দেওয়া হলো। ব্যাপারটা হলো, কোম্পানি যত বড় হচ্ছিল, আমরা একজন অভিজ্ঞ সিইও নিয়োগ করেছিলাম, যিনি আমার সাথে কোম্পানি চালাবেন। প্রথমে 1 বছর সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ ভিশন নিয়ে মত পার্থক্য শুরু হলো। শেষে বোর্ড অফ ডাইরেক্টর তার পক্ষ নিল এবং আমাকে বের করে দেওয়া হলো। 30 বছর বয়সে আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবনের ফোকাস শেষ হয়ে গেল। আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। কয়েক মাস আমি বুঝতেই পারিনি কি করব। আমি জনসমক্ষে এক বিশাল ব্যর্থতায় পরিণত হয়েছিলাম।
আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করলাম আমি যেটা ভালোবাসি সেটা আমার ভেতরে রয়ে গেছে। অ্যাপেলে যা ঘটেছিল তার জন্য আমার আবেগ একটু কমেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু আমার কাজের প্রতি প্রেম অটুট ছিল। তাই আমি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বুঝিনি, কিন্তু এখন মনে হয় অ্যাপেল থেকে বেরিয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা ছিল। সফল হওয়ার ভার চলে গিয়ে নতুনভাবে শুরু করার স্বাধীনতা পেয়েছিলাম। এর ফলে আমি জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে প্রবেশ করলাম। পরের 5 বছরে আমি 2টি কোম্পানি শুরু করলাম, নেক্সট এবং পিক্সার। পিক্সার তৈরি করলো বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ছবি টয় স্টোরি, এবং এখনও এটা বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেটেড স্টুডিও। এরপর অ্যাপেল নেক্সট কিনে নিল এবং আমি আবার অ্যাপেলে ফিরে এলাম। আজ অ্যাপেল নেক্সটের প্রযুক্তি ব্যবহার করে, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি আমাকে অ্যাপেল থেকে বের করে না দেওয়া হতো তাহলে এসব কিছুই ঘটতো না। এটা ছিল তেতো ওষুধ, কিন্তু রোগীর জন্য প্রয়োজনীয়। কখনো কখনো জীবন আপনাকে করা আঘাত দেয়, কিন্তু আশা হারাবেন না। যেটা আপনাকে সত্যি আনন্দ দেয় সেটাই করুন। বড় কাজ করার একমাত্র উপায় হলো আপনি যেটা ভালোবাসেন সেটা করা। যদি এখনো সেটা খুঁজে না পান, খুঁজতে থাকুন, থামবেন না। আমার 3য় গল্প, মৃত্যু সম্পর্কে। যখন আমার বয়স 17, আমি একটি উক্তি পড়েছিলাম, যদি আপনি প্রতিদিন এমনভাবে বাঁচেন যেন আজ আপনার জীবনের শেষ দিন, তাহলে একদিন আপনি নিশ্চিতভাবে সঠিক হবেন। আর এটা আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করি, যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তবে কি আমি আজ যা করতে যাচ্ছি তা করতাম? যদি কয়েকদিন ধরে উত্তর না হয়, আমি বুঝি কিছু পরিবর্তন প্রয়োজন। মনে রাখা যে আমি শিগগিরই মারা যাব। আর এটা আমার জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। সবকিছু হারানোর ভয় চলে যায়, কারণ আমরা আগে থেকেই নগ্ন। কোনো কারণ নেই হৃদয়ের কথা না শোনার। প্রায় 1 বছর আগে আমাকে জানানো হলো আমার ক্যান্সার হয়েছে। সকাল 7:30-এ স্ক্যান হলো, আর দেখা গেল আমার অগ্ন্যাশয়ে টিউমার আছে। ডাক্তার বললেন এটা এমন ধরনের ক্যান্সার যা অনিরাময়যোগ্য। আমার হাতে 3 থেকে 6 মাস বাকি। ডাক্তার আমাকে বাড়ি গিয়ে সব প্রস্তুত করতে বললেন, অর্থাৎ মৃত্যুর জন্য তৈরি হতে। আর সেই দিনটা ভীষণ কঠিন ছিল। সন্ধ্যায় বায়োপসি হলো এবং দেখা গেল এটা এক বিরল ধরনের ক্যান্সার যা অস্ত্রোপচারে সারানো সম্ভব। আমার অস্ত্রোপচার হলো এবং আমি এখন সুস্থ। মৃত্যুর এত কাছাকাছি আমি আগে কখনো যাইনি। আশা করি আবারও তাড়াতাড়ি যেতে হবে না, কিন্তু এখন আমি আরো নিশ্চিতভাবে বলতে পারি মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা পরিবর্তন আনে, পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা দেয়। আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবন নষ্ট করে সময় কাটাবেন না। অন্যদের চিন্তার ফাঁদে আটকে যাবেন না। সবচেয়ে জরুরি হলো নিজের হৃদয়ের কথা শোনার সাহস রাখুন। ওটাই জানে আপনি আসলে কি হতে চান। সবশেষে আমি তোমাদের শুধু এতটুকুই বলবো, সবসময় ক্ষুধার্ত থেকো কিছু করার জন্য, আর সবসময় শিক্ষার্থী থেকো যেন নতুন কিছু শেখা যায়। যদি মনে করো তুমি সব জানো, তবে আর কিছু শেখা সম্ভব নয়। তাই ক্ষুধার্ত থেকো, মূর্খ থেকো। ধন্যবাদ।